ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। উড়ান পাঠশালা একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আমরা চাকরির পরীক্ষার এবং আমাদের একাডেমিক যে সমস্ত পড়াশোনা রয়েছে তার সামগ্রিক তথ্য, তার অ্যাক্টিভিটিস সব আমরা করতে পারবো এখান থেকে। গুগল প্লে স্টোর থেকে তোমরা যারা অ্যাপটিকে ডাউনলোড করে ক্লাসগুলো দেখছো, একই সঙ্গে তোমাদের পরিচিতি বন্ধু বান্ধব এই মহলে এই বিষয়টি জানিয়ে দাও যে উড়ান পাঠশালাতে চাকরির পরীক্ষার আপকামিং সমস্ত এক্সামের ক্লাস এখানে প্রোভাইড করা হবে এবং মক টেস্ট এবং উল্লেখযোগ্য কিছু মক টেস্ট সিরিজ যেগুলো আগামী পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হচ্ছে। এক এক করে আমাদের সামনে যতগুলো পরীক্ষা আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার ক্লাস এবং আমাদের মক টেস্টগুলো এই অ্যাপ থেকে তোমরা জানতে পারবে এবং দেখতে পারবে। তাই অ্যাপটিকে অবশ্যই যারা ইনস্টল করেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কিরকম ক্লাস হচ্ছে। একই সঙ্গে তোমাদের পরিচিতি বন্ধু বান্ধবদের মধ্যে বিষয়টিকে একটু জানিয়ে দিও। এসএলএসটির বাংলা ক্লাসে আমরা আজকে বাংলা ব্যাকরণের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অব্যয় পদের শ্রেণীবিভাগ এবং বিশেষ্য পদের শ্রেণীবিভাগ। পদের 5টি পদ রয়েছে। আমরা জানি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই 5টি পদ থেকেই আমাদের প্রশ্ন আসতে পারে। 2016 সালে এসএলএসটি এক্সামে দেখবে যে বিশেষ্য পদের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন এসেছিল। প্রশ্নটি ছিল যৌবন কি ধরনের বিশেষ্য, অবস্থাবাচক, ভাববাচক ইত্যাদি ইত্যাদি অপশন ছিল। তো বিশেষ্যের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসে, একই রকম ভাবে বিশেষণের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসতে পারে, কিংবা এই অব্যয় পদের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসতে পারে। এবং অব্যয় পদটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি প্রথমেই অব্যয় পদটিকে নিয়ে আলোচনা করছি। তার সঙ্গে সর্বনাম পদের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসতে পারে এবং ক্রিয়া পদের শ্রেণীবিভাগ থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে চলো শুরু করি যে অব্যয় পদের কি কি ধরনের বিভাজন রয়েছে। আমরা মূলত 4 ধরনের অব্যয় পদের বিভাজন দেখতে পাবো। সেটা হচ্ছে পদান্বয়ী, সমুচ্চয়ী, অনন্বয়ী এবং ধন্যাত্মক। এই 4 ধরনের অব্যয়কে পাবো। পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয় হচ্ছে মূলত প্রিপজিশন বলতে যা বোঝায় সেই জিনিসগুলো হলো পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় বলতে কি বললাম? পদান্বয়ী অব্যয় হচ্ছে মূলত প্রিপজিশন। প্রিপজিশন বলতে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের পদান্বয়ী অব্যয়। আচ্ছা, তার মানে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অব্যয়গুলির মধ্যে বিভক্তি কিংবা অনুসর্গ জাতীয় বিষয়গুলো বিশেষভাবে রয়েছে। দেখো, অব্যয় বিষয়টা কি আগে একটু জেনে নিই আমরা। অব্যয় বিষয়টা হচ্ছে যে লিঙ্গ ভেদে, বচন ভেদে, পুরুষ ভেদে এবং কাল ভেদে বা বিভক্তি ভেদে যাদের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে সকল শব্দগুলো আমাদের ভাষাতে ব্যবহৃত হয়, সোজা কথায় বললে, সত্যি কথায় বললে, ব্যাকরণ সঙ্গত ভাষায় বললে বলবো যে যে সকল পদ ব্যবহার করার সময় আমরা দেখি যে এই পদগুলো আসলে লিঙ্গান্তর পদান্তর করা সম্ভব নয়, সেগুলোকে আমরা অব্যয় পদ বলছি। এই অব্যয় পদগুলোকে আমরা কি বলতে পারি? এই অব্যয় পদগুলো মূলত 4 প্রকারের। কি কি আছে? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং ধন্যাত্মক অব্যয়। এই 4 রকম অব্যয়কে আমরা এক এক করে আলোচনা করব। দেখে নিচ্ছি প্রথমে পদান্বয়ী অব্যয় বিষয়টি কি। পদান্বয়ী অব্যয় হচ্ছে যে সকল অব্যয় বাক্য মধ্যস্থ এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ স্থাপন করে। সম্বন্ধ মানে অন্বয় স্থাপন করে। যে পদ একটি পদের সঙ্গে আরেকটি পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে বলেছে পদান্বয়ী অব্যয়। পদের সঙ্গে পদের অন্বয় করে বলে তাকে বলা হচ্ছে পদান্বয়ী। দেখে নাও, সবার উপরে, এখানে সম্পর্ক তৈরি করেছে সবার উপরে। কার উপরে? সবার উপরে। আচ্ছা, যারে নিচে ফেলো, যারে তুমি নিচে ফেলো, তো যারে তুমি নিচে ফেলো, যাকে তুমি নিচে ফেলো, এই নিচে শব্দটি এখানে একটা পদান্বয়ী অব্যয়, কারণ যারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। যারে নিচে ফেলো বা তুমি যারে নিচে ফেলো যদি আমরা সাজিয়ে নিই, তাহলে নিচে শব্দটির সঙ্গে প্রাথমিক সংযোগ রয়েছে যারের সঙ্গে। আচ্ছা, পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। তো রেখেছো যারে পশ্চাতে, অর্থাৎ পশ্চাতে অংশটির সঙ্গে যারে পশ্চাতে রেখেছো, এটা কিন্তু আমরা গদ্যরূপ করলে বলতে পারি। তাহলে পদান্বয়ী অব্যয় হচ্ছে সেই সকল অব্যয় পদ, যে সকল অব্যয় পদগুলো আমাদের সম্পর্কটা মূলত তৈরি করে একটা পদের সঙ্গে, পার্শ্ববর্তী কোনো শব্দের সঙ্গে অব্যয় সম্পর্ক তৈরি করেছে, তাকে বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়।
এই পদান্বয়ী অব্যয়গুলো আবার বিভিন্ন রকম বিভাজনে আছে। একটা হচ্ছে অবস্থানবাচক, সবার উপরে মানুষ সত্য, তো উপর একটা অবস্থান, নিচে একটা অবস্থান, এগুলো বোঝানো হচ্ছে। তাহলে সবার উপরে মানুষ সত্য, উপরে একটা অবস্থান, নিচে একটা অবস্থান ইত্যাদি। পশ্চাতে রেখেছো যারে, পশ্চাতে একটা অবস্থান, তো এই অবস্থানগুলো বোঝাচ্ছে বলে এগুলোকে বলা হচ্ছে অবস্থানবাচক পদান্বয়ী। তারপরে দেখো নেক্সট কি রয়েছে, আমার প্রাণের মাঝে সুধা আছে, প্রাণের মাঝে রয়েছে, সুধাটা কোথায় না প্রাণের মাঝে, তো প্রাণের মাঝে যে সুধা আছে এখানে, এটা হচ্ছে একটা অব্যয় এবং এটা বলা হচ্ছে পদান্বয়ী অব্যয়, প্রাণের মাঝে এটা বোঝানো হচ্ছে। বাহির হতে নাহি হতে পেলেম দেখা কাহার সাথে, এখানে বাহির একটা অব্যয় পদ, কারণ সামনে পিছনে বিহাইন্ড আমরা বলি, পশ্চাতে। আচ্ছা, তো পশ্চাতে বললে আমরা উদাহরণ পাই, আমরা দেখবে যে আগেরটাতে পেলাম পশ্চাতে, যে পশ্চাতে রেখেছো যারে সে তোমার পশ্চাতে টানেছে, তো সামনে পিছনে বাহিরে ওপরে নিচে এই অংশগুলো আলটিমেট কি এই অংশগুলো আলটিমেট হচ্ছে তোমার একটা অবস্থান বোঝাচ্ছে, সেই জন্য এগুলোকে অবস্থানবাচক পদান্বয়ী বলা হয়েছে। এই সঙ্গে এটা একটা কি ব্যবহার করি আমরা ইংরেজিতে হলে উইথ ব্যবহার করি, তাহলে প্রিপোজিশন যে পদান্বয়ী অব্যয় সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রিপোজিশন হচ্ছে একটা পদান্বয়ী অব্যয়। তার পিছু পিছু এসো, তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম, তাহলে তার পিছু পিছু এখানে একটা পদের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, অন্বয় তৈরি করেছে, এবং পিছনে পিছনে অর্থাৎ সেটাও কিন্তু একটা অবস্থান, এটাকেই বলা হচ্ছে পদান্বয়ী। নেক্সট হচ্ছে উপমাবাচক। আমরা চলে আসছি যে পদান্বয়ী মানে হচ্ছে প্রিপোজিশন এবং তার মধ্যে যে বৈচিত্র্যগুলো রয়েছে, একটা হচ্ছে অবস্থানবাচক, তারপরে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে উপমাবাচক। উপমা মানে তুলনা বোঝাবে, মতো বোঝাবে, ইত্যাদি ইত্যাদি বোঝাবে। উপমা মানে বোঝাবে কি তুলনা, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো, তাহার মতো, এই যে মতোটা আসবে সেটা হচ্ছে উপমাবাচক অব্যয় এবং সেটা হবে তোমার পদান্বয়ী অব্যয়। তাহলে আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, অর্থাৎ পাগলের মতো, পাগলের মতো, বাকিটা কি রয়েছে, জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, এই পাড়াটাকে বলবো একটা অব্যয়। পাড়া মানে কিন্তু এখানে আসলে মতো বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে উপমাবাচক। হেথায় হোথায় পাগলের প্রায়, প্রায় মানেও কিন্তু মতো, এখানে ওখানে হেথায় হোথায় পাগলের প্রায় মানে পাগলের মতো। তারপরে কি রয়েছে, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো, তাহার মতো, দেখো সম্বন্ধগুলো তৈরি হচ্ছে একটা পদের সঙ্গে আর একটি পদের, পাগলের মতো, পাগলের মতো ইত্যাদি বলবে সম্বন্ধগুলো তৈরি হচ্ছে। তাহলে সম্বন্ধগুলো তৈরি হচ্ছে কিসে, উপমাতে। এই উপমাবাচক অব্যয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পদের সঙ্গে একটা পদের সম্পর্ক তৈরি হয়েছে, তাই পদান্বয়ী। সমুচ্চয়তে গিয়ে দেখবো আমরা সম্পর্কটা পদের সঙ্গে হতে পারে, সম্পর্কটা বাক্যের সঙ্গেও হতে পারে, পদের সঙ্গেও হচ্ছে কিংবা বাক্যের সঙ্গেও হচ্ছে, সমুচ্চয়তে গিয়ে দেখব। কিন্তু পদান্বয়তে গিয়ে দেখবো বাক্য নয়, সম্পর্কটা শুধু পদের সঙ্গে পদের, কোন একটা পদের সঙ্গে অন্বয় তৈরি করেছে। সন্ধ্যা তারা সম, সন্ধ্যা তারা সম, তারা সম মানে তারার মতো, তাহলে একটা পদের সঙ্গে অন্বয় তৈরি করেছে, সন্ধ্যা তারা সম রহে ফুটি তৈরি করেছে। নেক্সট চলে এসো, আমাদের কি রয়েছে, পুলিশের এহেন কাজে বিস্মিত জনগণ, এরকম কাজে, পুলিশের এহেন কাজে বা এ মতো কাজে বিস্মিত জনগণ, তাহলে এরকম বা এ হেন বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা পদান্বয়ী অব্যয়। আর একটার পর একটা পাথরের মতো, কোন টেক্সটের লাইন এটি, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, এই লাইনটা আমরা পাচ্ছি কি, অসুখী একজন পাবলো নেরুদা, নবারুণ ভট্টাচার্যের অনুবাদে যে লেখাটা আমরা পড়ছি ক্লাস 9 ক্লাস 10 সাহিত্য সঞ্চয়নে, তাকে বলছি কি, তাকেই বলছি আমরা এই একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। আর যখন যুদ্ধ আসছে তখন কিভাবে আসছে, আগ্নেয় পাহাড়ের মতো, আগ্নেয় পাহাড় তার মতো যুদ্ধ আসছে। তাহলে দেখো পাথরের মতো, মতো মানে হচ্ছে তুলনাবাচক শব্দ, মতো বা ন্যায়,
এগুলোকে বলা হচ্ছে তুলনাবাচক শব্দ। এই তুলনাবাচক শব্দগুলো কি আমরা বলছি যে আমার একটা উপমাবাচক অব্যয় বলছি। হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে, পাহাড়ের মতো মুখ তুলে, হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে, তাহলে পাহাড়ের মতো অবশ্যই একটা উপমাবাচক অব্যয়। কিংবা মুখটি বেগুন পোড়ার মতো, বেগুন পোড়ার মতো কোথাকার লাইন, এটি কোন টেক্সটে আছে আমাদের, আলো বাবুতে আছে। সীমা, কাল পর্যন্ত তাকে আমি দেখিনি। দেখো পদান্বয়ী অব্যয়তে আমরা আছি, সীমাবাচক এত দূর পর্যন্ত, এখান থেকে ওখান পর্যন্ত, এই যে সীমানা বোঝাবে, দেখো কাল পর্যন্ত একটা সীমা বুঝিয়ে দিচ্ছে, একটা নির্দিষ্ট দাগ বুঝিয়ে দিচ্ছে, এতক্ষণ পর্যন্ত, এত দূর পর্যন্ত। সেই সব থেকে, সেই থেকেছে সেই, আচ্ছা এখানে দেখো এবার, এবার থেকে মানে এবার থেকে দুজনের, সেই থেকে দুজনের বড় ভাব, এটা হবে সেই থেকে দুজনের বড় ভাব। এটা হচ্ছে কি একটা সেন্টেন্স হবে এখানে, সেই থেকে, সেই থেকে, সেই থেকে দুজনের বড় ভাব, দুজনের বড় ভাব, সেই থেকে দুজনের বড় ভাব। তো সেই থেকে এটাকে আমরা বলছি যে একটি সীমাবাচক অব্যয়, থেকে, সেই থেকে। আর এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, এখানে করে দাও, তাহলে আমি ক বাক্যটা কারেকশন করে কি করলাম, সেই থেকে দুজনের বড় ভাব, সেই থেকে মানে খ বাক্যটাকে কারেকশন করলাম, খ, খ হচ্ছে কি সেই থেকে, এখানে চেয়ে কথাটা থাকবে না, সেই থেকে দুজনের বড় ভাব এই অংশটা থাকবে, সেন্টেন্সটা করো, সেই থেকে দুজনের বড় ভাব এটা থাকবে। আর এবার আর একটা করবে, এর থেকে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, এর থেকে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, কার কোথাকার লাইন এটি, এটি হচ্ছে তোমার আমাদের বুধুয়ার পাখি, অলোক রঞ্জন দাশগুপ্তের যে বুধুয়ার পাখি তোমরা পড়ছো ক্লাস 10 সেখানকার লাইন। আচ্ছা তাহলে এর থেকে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো, এখানে যদি আমরা বলি এর থেকে, তো এই জায়গাটা কিন্তু একটা সীমা বোঝাচ্ছে, এই জায়গাটা কিন্তু একটা সীমা বোঝাচ্ছে, এটার চেয়ে ওটা ভালো, সীমা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো, এবার রিখিয়া ছেড়ে বাবরির মাঠে, রিখিয়া ছেড়ে বাবরির মাঠে, তো রিখিয়া ছেড়ে, এই ছেড়েটা হচ্ছে কিন্তু একটা সীমাবাচক অব্যয়, রিখিয়া নয়, এটাকে আমরা বলবো ছেড়ে, ছেড়েটা হচ্ছে একটা সীমাবাচক অব্যয়। রিখিয়া ছেড়ে মানে রিখিয়াকে ছাড়িয়ে গিয়ে, সীমা অতিক্রম করে গিয়ে, এটা হচ্ছে বাবরির মাঠে। মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল পর্যন্ত একটা সীমানা বোঝাচ্ছে। তারপরে চলে আসি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব বাধা ছাড়িয়ে, সব বাধা ছাড়িয়ে, এটাকে বলা হচ্ছে সীমাবাচক একটা পদান্বয়ী অব্যয়। তারপরে চলে এসো, তারপরে চলে এসো ব্যতিরেকাত্মক, ব্যতিরেকাত্মক মানে ব্যতি রেখে, ব্যতীত, বাদ দিয়ে, কি রয়েছে, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, সীতা ব্যতীত, পদান্বয়ী, প্রথম কথা এটা পদান্বয়ী, প্রথমত এটি পদান্বয়ী অব্যয়, তাহলে একটা পদের সঙ্গে আর একটা পদের অন্বয় তৈরি হয়েছে, সীতা বিনা, এটা সীতা ব্যতীত। তারপরে কি হচ্ছে, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, তোমা ছাড়া, তুমি ছাড়া মানে আলটিমেট কি, তুমি ব্যতীত, তাহলে ব্যতিরেকাত্মক অব্যয়ে দেখা যাচ্ছে একটি পদের সঙ্গে সম্পর্কটা হবে ব্যতীত, বিনা, ছাড়া, এই অর্থে। বিনে সুতোই গাঁথা মালা মানে সুতো বিনা, বাহিরের বাধা থাকলে ভালো বই মন্দ নয়, ভালো বই মন্দ নয়, ভালো বই মন্দ নয় মানে ভালো ব্যতীত মন্দ নয়, ভালো ব্যতীত মন্দ নয়, বাইরের বাধা থাকলে ভালো ব্যতীত মন্দ নয়, ভালো ব্যতীত মন্দ নয়, ব্যতিরেকাত্মক বোঝাচ্ছে। দুঃখ, দুঃখ বিনা সুখ লাভ হয় না, তাহলে দুঃখ ব্যতীত, যে সকল শব্দের মধ্যে বিনা ব্যতীত ভাবটা আছে
সেগুলো কি বলছি? ব্যতিরেকাত্মক। এই হচ্ছে আমাদের পদান্বয়ী অব্যয়ের শ্রেণীবিভাগগুলো গেল। এরপরে আমরা আসছি সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় হচ্ছে কনজাংশন। ইংরেজিতে যেগুলোকে বলছি আমরা কনজাংশন, সেগুলো হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। কনজাংশন কি না? সংযোগ করবে, বিয়োজক করবে, সংকোচন করবে। সংযোজক, বিয়োজক, সংকোচক, এগুলো কি বলছি আমরা? সমুচ্চয়ী অব্যয়। চলে আসি সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে আসছে সংযোজক। যোগ করছে, কীর্তনে আর বাউলের গানে আমরা হয়েছি সারা, রানীমার কর্মীরা এতটাই তৎপর এবং তাদের সংখ্যা এতই বেশি। এই এবং আর, এই যে সংযোজক অব্যয় যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে আমাদের সমুচ্চয়ীর প্রাথমিক পর্যায়ে সংযোজক। সংযোজক মানে যুক্ত হবে, এটা ও সেটা, এটা এবং ওটা, এইগুলো হচ্ছে সংযোজক। আর দিয়েও হতে পারে। নেক্সট এসো বিয়োজক। বিয়োজক বলতে আমাদের কিন্তু কিছু ক্ষেত্রে বিযুক্ত হবে। বনে নয় মনে মোর, তাহলে বনে নয় মনে, অর্থাৎ বনকে বাদ দিয়ে মনকে। তুমি যাও এটা অথবা ভাইকে পাঠাও, বাদ দিচ্ছি, একটাকে বাদ দিচ্ছি। আচ্ছা, এবারে দেখো কি ধ্বনি কি নির্ধন। ধ্বনিও হতে পারে, ধ্বনিকে বাদ দিয়ে নির্ধনও হতে পারে, যে কারো এটা পুজো হতে পারে। কি ধ্বনি কি নির্ধন, দেখো কিটা কয়ে দীর্ঘই কি আছে, এটা কিন্তু একটা প্রশ্নসূচক সর্বনাম বোঝায়। সর্বনাম মানে এখানে কেউ না কেউ আছে, অর্থাৎ এদেরও, এদেরকে যদি বাদ দিই, এই নির্ধন এদেরও যে কেউ বাদ পড়তে পারে। এটা কি বলা হচ্ছে? বিয়োজক বা বৈকল্পিক। সে চোখ ছোট, আর যদি ছোট না হয় তাহলে বড়। টানা, যদি টানা না হয় তাহলে গোল। দীপ্তি, যদি দীপ্তি না হয় তাহলে প্রবাহহীন। এই কি শব্দটা কিন্তু এখানে বিভাজন করে দিচ্ছে। কি শব্দটি এখানে কিন্তু বিভাজন করে দিচ্ছে। কি ধ্বনি কি নির্ধন, কি শব্দটি এখানে একটা বিভাজন করে দিচ্ছে, দুজনকে পার্টিশন করে দিচ্ছে দুজনের মাঝখানে। এটা কিন্তু বিকল্প বা বৈকল্পিক। সে চোখ ছোট কি বড় বোঝা যাচ্ছে না। টানা কি গোল, দীপ্তি কি প্রবাহীন। কি শব্দটি এখানে কিন্তু যদি ছোট হয় তাহলে বড় হবে না, আর যদি বড় হয় তাহলে ছোট হবে না। যদি টানা হয় তাহলে গোল হবে না, আর যদি গোল হয় তাহলে টানা হবে না। যদি দীপ্তি হয় তাহলে প্রবাহীন হবে না, আর যদি প্রবাহীন হয় তাহলে দীপ্তি হবে না। এই কি শব্দটি এখানে কিন্তু ব্যতীত করে দিচ্ছে, বিয়োগ করে দিচ্ছে। কাজেই এগুলো কিন্তু বিয়োজক বা বৈকল্পিক। এই শব্দটি, এই সেন্টেন্সটি বুঝতে একটু অসুবিধা হতে পারে। কি ধ্বনি কি নির্ধন, অর্থাৎ যদি এটা ধ্বনিদের পুজো হয় তাহলে এটা নির্ধন বাদ দিয়ে বলছি আমি, এটা ধ্বনিদেরও পুজো, অথবা এটা নির্ধনদের পুজো। এবং এই দু জায়গায় দুজনকেই, একজনকে বাদ দিলে আর একজন থেকে যায়। এই কিটা কিন্তু এখানে বিকল্প তৈরি করছে। এই যে সকলেরই পুজো বোঝাচ্ছে, এখানটা একটু সমস্যা হতে পারে বুঝতে, কিন্তু কি এই অব্যয়টি আসলে বিকল্পটা কি তৈরি করে দিচ্ছে। ধ্বনি অথবা নির্ধন, এরকম আমরা বলি, হ্যাঁ, ধ্বনি অথবা নির্ধন সকলেরই পুজো, মানে যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারছে। তো সকলেরই পুজো মানে কিন্তু এখানে এবং বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে একটাকে বাদ দিলে আর একটা সম্পূর্ণতা পাবে। এবারে আমরা সমুচ্চয়ীতে ব্যতিরেকাত্মক পাচ্ছি, আবার পদান্বয়ীতেও ব্যতিরেকাত্মক পেয়েছিলাম। এই যে পদান্বয়ী, পদান্বয়ীতে কিন্তু আমরা ব্যতিরেকাত্মক পেয়েছিলাম, আবার সমুচ্চয়ীতে এসেও ব্যতিরেকাত্মক পাচ্ছি। পার্থক্য কি হবে? পদান্বয়ীর ব্যতিরেকাত্মকে দেখতে পাবো, পদান্বয়ীর ব্যতিরেকাত্মকে দেখতে পাবো সেটা পদের সঙ্গে পদের সমন্বয় ছিল। কিরকম ছিল? সীতা বিনা মানে সীতা ব্যতীত, তোমা ছাড়া মানে তুমি ব্যতীত, বিনে সুতো। তাহলে পদান্বয়ী অব্যয়গুলোতে ব্যতিরেকাত্মকটা হচ্ছে, পদান্বয়ী অব্যয়গুলোতে ব্যতিরেকাত্মকটা হচ্ছে কিসের উপর দাঁড়িয়ে আছে?
পদের সঙ্গে পদের অন্বয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সমুচ্চয়ীতে ব্যতিরেকাত্মকটা কিসের উপর দাঁড়িয়ে আছে? দেখো, সমুচ্চয়ীতে ব্যতিরেকাত্মকটা দাঁড়িয়ে আছে নইলে, মানে বাক্যের অংশের সঙ্গে, ভালো করে পড়ো, এই পার্টের সঙ্গে ফেল অনিবার্য এই পার্টটা দাঁড়িয়ে আছে। তাহলে দুটোতেই ব্যতিরেকাত্মক, একটা হচ্ছে পদান্বয়ী, একটা হচ্ছে সমুচ্চয়ী। কিন্তু পদান্বয়ীর ব্যতিরেকাত্মকে পদের সঙ্গে পদের অন্বয়, আর সমুচ্চয়ী ব্যতিরেকাত্মকটা কিন্তু বাক্যাংশের সঙ্গে বাক্যাংশের অন্বয় বা সম্পর্ক। তাহলে এই অংশটা এটা কিন্তু পার্টিকুলার কোনো পদ নয়, এটা একটা অংশ, এটা একটা অংশ। তারপরে দেখো, প্রত্যেকদিন ক্লাস করো, নতুবা গ্রুপ থেকে বেরিয়ে যাও। এই যে নতুবা, এই অংশটির সঙ্গে এই অংশটিকে দুভাগে ভাগ করে দিয়েছে। তাহলে সমুচ্চয়ীর ব্যতিরেকাত্মকটা একটা বাক্যাংশকে আর একটা বাক্যাংশকে দুভাগে ভাগ করে দেয়, আর পদান্বয়ীর ব্যতিরেকাত্মকটা একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ, মানে একটা পদের সঙ্গে একটা পদকে দুভাগে ভাগ করে দেয়। পার্থক্যটা কিন্তু এখানে আছে। তারপরে চলে আসি সংকোচক। সংকোচক কথাটার মানে হচ্ছে হওয়া উচিত কিন্তু হয় না, করা উচিত কিন্তু করি না, এটাকে বলা হচ্ছে সংকোচক। হ্যাঁ, সংকোচক মানে করা উচিত কিন্তু করি না, বা হওয়া উচিত কিন্তু হয় না। যেতে পারি কিন্তু কেন যাব, এটাকে বলা হচ্ছে সংকোচক। সংকোচক মানে হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব, করা উচিত ছিল, করা যেতে পারতো কিন্তু করতে চাইছি না বা করছি না, এটা কি বলা হচ্ছে সংকোচক। যেমন ধরা যাক, জগৎ সব বুঝলো কিন্তু মুখ ফুটে বলতে পারলো না। অর্থাৎ বুঝলো যখন, তখন সে মুখ ফুটে বলতে পারতো কিন্তু বললো না। তাহলে জগৎ সব বুঝলো কিন্তু মুখ ফুটে বলতে পারলো না, এই কিন্তুটাকে বলা হচ্ছে সংকোচক। তার অনেক টাকা, তবু ভিখারিকে একটি পয়সাও দেয় না। এই যে দিতে পারে কিন্তু দেয় না, এমন যে সেন্স গুলো দিচ্ছে, যে সমস্ত শব্দ, যে সমস্ত পদ, সেগুলোকে বলা হচ্ছে অব্যয় পদ, এবং এই অব্যয়গুলোকে বলছি সংকোচক অব্যয়। তারপর আসছি হেতুবোধক। হেতু মানে কি? কারণ, বিশেষ কোনো কারণ বোঝাবে। হেতুবোধকে আমরা বিশেষ কোনো কারণ দেখতে পাবো। কি কারণ দেখতে পাবো? যে সে আজ স্কুলে আসবে না কারণ তার জ্বর হয়েছে। তো এই কারণ শব্দটি আসলে হেতু। সে আজ স্কুলে আসবে না কারণ তার জ্বর হয়েছে, এই কারণটি বোঝাচ্ছে কিসে? কারণটি এই হেতুবোধক। হেতু মানেই হচ্ছে আসলে কারণ। গুরুদেব যেহেতু বলেছেন তখন এটা করতেই হবে, এই যেহেতু, এটাকে বলা হচ্ছে হেতুবোধক একটা সমুচ্চয়ী, হেতুবোধক সমুচ্চয়ী। তাহলে আমরা এখানে বুঝতে পারবো কি করে এটা সমুচ্চয়ী হবে? সমুচ্চয়ী মানে হচ্ছে সংযোজক, বিয়োজক ইত্যাদি বোঝাবে, সংকোচক বোঝাবে। সে আজ স্কুলে আসবে না কারণ এই যে একটা, এই অংশের সঙ্গে এই অংশকে সংকুচিত করা, মানে সংযুক্ত করার জন্য কারণটি ব্যবহৃত হয়েছে, এটাকে আমরা হেতুবোধক বলছি, কিন্তু আলটিমেট কিন্তু কিছুটা সংকোচকের ভাব আছে। গুরুদেব যখন বলেছেন তখন এটা করতেই হবে, তো এখানে যদি যখন থাকতো, তাহলে গুরুদেব যখন বলেছেন তখন এটা করতেই হবে। আমরা যে সেই জয়েনিং করতাম, একটা সেন্টেন্সকে জয়েন করা বা স্প্লিট করা যখন করতাম আমরা, তো সেই জয়েনিং করতে গেলে কি লাগছে? যেহেতু, যখন, তখন। তো জয়েন মানেই তো সংযোগ, আর সংযোগ বিয়োজকটা কি? মানে সমুচ্চয়ী। তাহলে যেহেতু গুরুদেব বলেছেন সেহেতু এটা করতেই হবে। এই যেহেতু আর সেহেতু শব্দ দিয়ে তো আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করছি, জয়েন করছি বলে এটা সংযোজক হচ্ছে। কাজে এটাকে আমরা বলতে পারি যে একটি তোমার সমুচ্চয়ী অব্যয়। এবার সেই সমুচ্চয়ী নেচারটা এখানে হচ্ছে হেতু অর্থে, কাজে এটাকে আমরা বলছি হেতুবোধক। নেক্সট হচ্ছে সিদ্ধান্ত সূচক। সিদ্ধান্ত সূচক হচ্ছে যে অনেক পথ হেঁটেছি তাই ক্লান্ত। অনেক পথ হেঁটেছি তাই, হেঁটেছে, অনেক পথ হেঁটেছে তাই ক্লান্ত। আচ্ছা, তাই সিদ্ধান্ত বুঝিয়েছে। অতএব পাঠশালা বন্ধ করে দাও। অতএব একটা সিদ্ধান্ত বলছে, সুতরাং, সুতরাং, অতএব, এগুলো আসবে সিদ্ধান্ত সূচক। কিন্তু এটা আমরা সমুচ্চয়ী মিলিয়ে নিয়ে একটু দেখি। অনেক পথ হেঁটেছি, হেঁটেছে তাই ক্লান্ত, তো তাই শব্দটা কিন্তু আসলে যুক্ত করছে। অনেক পথ হেঁটেছে
তাই সে ক্লান্ত, এই তাইটা কিন্তু এখানে যুক্ত করার জন্য কাজে লেগেছে। আর যুক্ত মানে হচ্ছে সংযোজক, আর সংযোজকই হচ্ছে আসলে তোমার সংযোজক হচ্ছে আসলে তোমার সমুচ্চয়ী। আচ্ছা, অতএব পাঠশালা বন্ধ করে দাও, এই যে একটা সিদ্ধান্ত সূচক শব্দ, এটাকে বলা হচ্ছে যে সিদ্ধান্ত সূচক অব্যয়। এটাকে সমুচ্চয়ী বুঝবো কি করে? সমুচ্চয়ী মানে তো সংযোজক, বিয়োজক এবং তোমার হচ্ছে গিয়ে সংকোচক বোঝাবে, এটা হচ্ছে সমুচ্চয়ীর বৈশিষ্ট্য। তাহলে আমরা বলি না যে তাহলে তাহলে আলো নিভিয়ে দিই, এরকম বলতে পারি। তার মানে কি, এর আগে কিছু অংশটা আড়ালে আছে, এর আগের কিছু অংশটা আড়ালে আছে। পড়া শেষ হয়ে গেছে, তাহলে ক্লাসটা বন্ধ করে দিই। তা পড়া শেষ হয়ে গেছে, তাহলে ক্লাসটা বন্ধ করে দিই, এই যে তাহলেটা কিন্তু আসলে এই যোগের জন্য ব্যবহৃত হচ্ছে, অতএব ঠিক সেরকম জিনিস। তাহলে হেতুবোধক, সিদ্ধান্ত সূচক এগুলো কিন্তু আসলে সংযোজকের ভাবই আনছে, এটাও কিন্তু সংযোজকের ভাব আনছে, এটাও কিন্তু সংযোজকের ভাব আনছে। হ্যাঁ, তারপরে দেখো, দলের সকলেই সভা ত্যাগ করলেন, সুতরাং তাকেও সভা ত্যাগ করতে হলো, সুতরাং কাজেই এর সঙ্গে এটা যোগ করতে এটাকে সাহায্য করেছে। তারপর চলেছে সংশয় সূচক, সংশয় বোধ হচ্ছে, সন্দেহ। সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। পাছে মানে যদি বা, যদি কিছু বলে থাকে, তো পাছে বলতে এখানে যদি সেন্স রয়েছে, কিন্তু এটা সিদ্ধান্ত সংশয় সূচক, এটা ডাউট আছে। পাছে, পাছে লোকে কিছু বলে, তাহলে এই যে আমাদের এখানে একটা দেখছি যে সংশয় বোঝাচ্ছে, এটাকে বলছি সংশয় সূচক। লোকটা মনে হয় মানে বুঝি, বুঝি বলতে কি, লোকটা মনে হয় পাগল। অল্প সন্দেহ তৈরি হচ্ছে, রমা নাকি পরীক্ষায় প্রথম হয়েছে, অল্প সন্দেহের ভাব জাগাচ্ছে যে অংশগুলো, সেগুলোকে বলছি যে সংশয় সূচক। ট্রেনটা বুঝি ছেড়ে গেল, এই যে বুঝি শব্দটি আসলে এখানে একটা সংশয় তৈরি করছে এই বাক্যের ভিতরে, এগুলো হচ্ছে অব্যয়। আর আসলে এগুলো অব্যয়, এগুলোর পদান্তর লিঙ্গান্তর করা যায় না, এগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হয় না, এগুলো হচ্ছে অব্যয়। এবার সেই অব্যয়ের নেচার গুলো পাল্টে যাচ্ছে, এক একটা জায়গায় এক এক রকমের, সেগুলোকে নামকরণ করা হচ্ছে। তাহলে আমরা পদান্বয়ী অব্যয়ের ক্ষেত্রে অবস্থাবাচক পাচ্ছি, উপমাবাচক পাচ্ছি, সীমাবাচক পাচ্ছি। আর কি পেলাম? অবস্থা, উপমা, সীমা, ব্যতিরেকাত্মক পাচ্ছি, ব্যতিরেকাত্মক পাচ্ছি, এগুলো পাচ্ছি অব্যয়ের, মানে পদান্বয়ী অব্যয়ের প্রধান চারটে। সমুচ্চয়তে কি পাচ্ছি? সংযোজক, বিয়োজক, সংকোচক, হেতুবোধক, সিদ্ধান্ত সূচক। সংযোজক, বিয়োজক, সংকোচক, হেতুবোধক, সিদ্ধান্ত সূচক এবং ব্যতিরেকাত্মক, অবশ্যই এখানেও ব্যতিরেকাত্মক আমরা পাচ্ছি, এবং সংশয় সূচক। মোট 7টা: সংযোজক, বিয়োজক, সংকোচক, ব্যতিরেকাত্মক, সিদ্ধান্ত সূচক, সংশয় সূচক এবং তোমার হচ্ছে গিয়ে হেতুবোধক। এবারে চলে আসবো আমরা অনন্যয়ী অব্যয়। আচ্ছা, প্রশ্নসূচক অব্যয় কিন্তু আমরা পাচ্ছি, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে, কি এই কয়ে হর্ষই কি, এটা হচ্ছে একটা, আর কয়ে দীর্ঘই কি, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের একটু জানা উচিত। কয়ে হর্ষই কিটা দেখো প্রশ্নসূচক অব্যয়, প্রশ্নসূচক অব্যয়, এটা তো ব্যাকরণের ভাষায় বললাম যে প্রশ্নসূচক অব্যয়, আর এটা হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম, প্রশ্নসূচক সর্বনাম, প্রশ্নসূচক সর্বনাম। কয়ে হর্ষই কিটা হচ্ছে প্রশ্নসূচক অব্যয়, আর কয়ে দীর্ঘই কিটা হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কয়ে হর্ষই কিটা ব্যবহৃত হয় কখন? হ্যাঁ বা না। যদি কোনো উত্তর হ্যাঁ অথবা না এ সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় প্রশ্নসূচক সর্বনাম। আর কয়ে দীর্ঘই কিটা, যদি কয়ে দীর্ঘই কিটাকে বলা হচ্ছে হ্যাঁ বা না এই উত্তরের মধ্যে থাকবে না, তার বাইরে কিছু হবে, কোনো নামপদ হবে। হ্যাঁ, ও কি গরম, কয়ে দীর্ঘই কি হবে। আচ্ছা, তুমি এখন কি পড়ছো? যদি আমরা কয়ে দীর্ঘই কি প্রশ্ন করি, তাহলে বলবো ইতিহাস, তাহলে বলবো বাংলা। অর্থাৎ যে উত্তরটা দেখা যাচ্ছে যে
উত্তরটা কোনো একটা নামপদ বা বিশেষ্য পদ, তাকে বলা হচ্ছে এটা প্রশ্নসূচক সর্বনাম। কেননা যে প্রশ্নটা আমি করেছি তার উত্তরে কোনো নামপদ আছে, মানে কোনো নামপদ উত্তর হবে এমন যে প্রশ্ন, তাকে বলা হয় প্রশ্নসূচক সর্বনাম। নামপদটা উত্তর হবে, মানে কোনো বিষয় ধর্মীয় হতে পারে। যেমন বলি যে আজকাল কি আর আদর্শের কিছু মূল্য আছে কি, তখন হ্যাঁ কিন্তু, হ্যাঁ কিংবা না। কিন্তু যদি বলি এটা কি ধরনের আদর্শ, এটা কি ধরনের চরিত্র, তাহলে কয় দীর্ঘই কি। যদি আমি হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি কোন একটা প্রশ্নকে, তখন কয় হর্ষই কি, অন্য ক্ষেত্রে কয় দীর্ঘই কি। এবারে দেখো সমুচ্চয়ীতে আর একটা অংশ হচ্ছে নিত্য সম্বন্ধী, মানে সাপেক্ষ বোঝাবে। যদি তবে যখন তখন যেহেতু সেহেতু এগুলোকে বলবো নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ। দুটি অব্যয় নিত্য সম্বন্ধে যুক্ত হইয়া দুইটি বাক্যকে সংযুক্ত করে, অথবা যে অব্যয় বাক্যে পরস্পর পরস্পরের অপেক্ষা করে তাকে সাপেক্ষ বলে। যদি কারো কাজে লাগে তাই তুলে দিয়ে রেখেছি। এই যদি এবং তবে, যদি এবং তাই, এটাকে বলা হচ্ছে নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ অব্যয়। একে মা মনসা তাতে ধুনোর গন্ধ, একে মা মনসা তাতে ধুনোর গন্ধ। এই একে এবং তাতে এটা আসলে বুঝিয়ে দিচ্ছে যে একটার সঙ্গে একটা কি হয়েছে, সাপেক্ষ বা সম্পর্কে জড়িয়ে আছে। তিনি দরিদ্র বটে কিন্তু অসৎ নন, এর সঙ্গে মানে সম্পর্ক জড়িয়ে রয়েছে। দরিদ্র বটে, তিনি দরিদ্র হতে পারেন কিন্তু অসৎ নয়। তাহলে দুটি পদ পরস্পরের সঙ্গে এরকম জড়িয়ে রয়েছে। হয় জয় নয় মৃত্যু, একটার সঙ্গে একটির যে পারস্পরিক সম্পর্ক জুড়ে রয়েছে এটা কি বলা হচ্ছে, সাপেক্ষ। হয় মন দিয়ে পড়ো নয়, তাহলে হয় নয় যেহেতু সেহেতু যখন তখন ইত্যাদি যেগুলো বোঝাচ্ছে সেগুলোকে আমরা বলছি সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী অব্যয়, যেটাও কিন্তু সমুচ্চয়ের মধ্যে পড়ছে। পাছে অসন্তুষ্ট হন তাই, একটার সঙ্গে একটা সাপেক্ষের জন্য প্রয়োজন হচ্ছে এই শব্দটিকে, এই যেগুলোকে বলছি সাপেক্ষ বা নিত্য সম্বন্ধী। তারপরে চলে এসো অনন্যই। অনন্যই কথাটার মানে যদি আমরা বিশ্লেষণ করি, অন্যয় মানে অন্যয় অর্থাৎ মিল নেই। অন্যয় মানে মিল নেই, সম্পর্ক নেই। অন্যয় মানে মিল, অন্যয় মানে মিল, আর মানে হচ্ছে নয়। নয় মিল, সম্পর্ক নেই অথচ ব্যবহৃত হয়, বাক্যের মধ্যে ব্যবহৃত হয় অথচ সম্পর্ক নেই, এগুলো কি বলা হচ্ছে, অনন্যই। দেখি কি রয়েছে, আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমরি কথাটা, আমরি কথাটা আমারই বললে কিন্তু ধরে নিলে হবে না। আমারই বাংলা ভাষা, আমার ভাষা নয়, এটা বোঝানো হচ্ছে তা নয়। আমরা বলি অনেক সময় যে আহারে এতটুকু বাচ্চা, আহারে এতটুকু বাচ্চা, এতটুকু বাচ্চা। এই যে আমরা বলি এই আহারে, এটা কিন্তু একটা আবেগ থেকে, বিস্ময় থেকে বেরিয়ে এলো। এটার সঙ্গে এই মূল অংশটির কোনো প্রত্যক্ষ যোগ নেই বা যোগের প্রয়োজন ছিল না, এটাকে বলা হচ্ছে অনন্যই অব্যয়, আহারে। তাহলে অনন্যই অব্যয়গুলো মূলত বিস্ময় সূচক, প্রশংসা সূচক, ক্ষোভ থেকে আসতে পারে, আবেগ থেকে আসতে পারে, শুধুমাত্র ব্যবহার হয় কিন্তু কোনো প্রত্যক্ষ প্রয়োজন নেই। এগুলো কি বলা হচ্ছে, অনন্যই অব্যয়। আমরি বাংলা ভাষা, এটা একটা অনন্যই অব্যয়, মানে অহংকার থেকে, গর্ব থেকে বেরিয়ে আসছে আমরি বাংলা ভাষা। আহা মরি মরি চলিতে চলিতে বাজাই কাকন পরনে নিলাম বড়ি। আহা মরি মরি, এটা এই অংশটা প্রত্যক্ষ প্রয়োজন ছিল না, প্রয়োজনটা এখান থেকে, চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বড়ি, এই অংশটা হচ্ছে আসল অংশ।
মূল অংশটা হচ্ছে আহা মরি মরি। তারপরে দেখো, কারণ মূল অংশটা নয়, মূল অংশটা হচ্ছে এটা, এই অংশটা হচ্ছে অব্যয় এবং অনন্যই অব্যয়, যা অতি প্রয়োজনীয় নয় কিন্তু ব্যবহৃত হয়। আহা বেশ বেশ বেশ, আমাদের এটা কিন্তু আসলে অতিরিক্ত একটা সংযোজন, অদরকারি সংযোজন। এই অদরকারি সংযোজনগুলো কি বলা হচ্ছে? অনন্যই। কিন্তু সেটা কিসের? একটা বিশেষ ভাব প্রকাশ করছে, একটা আবেগ প্রকাশ করার জন্য, একটি ভাব প্রকাশ করার জন্য যে অব্যয়গুলোকে ব্যবহার করছি সেগুলোকে বলা হচ্ছে অনন্যই অব্যয়। আবার দেখো, বটে, এত বড় আস্পর্ধা, এই যে বটে, দরকার নেই, এটাকে বলছে অনন্যই অব্যয়, এবং সেটা ভাব প্রকাশক। ও বাবা, এ কি কাণ্ড, একটা ভাব প্রকাশ হয়ে যাচ্ছে, এটা অনন্যই অব্যয়। এ জগতে হাই সেই বেশি চায়, হাইটা যদি না বলতাম তো কি এমন ক্ষতি হতো? এ জগতে সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি বলতে পারতাম, কিন্তু হাই কথাটা আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসে, কিন্তু অত জরুরি ছিল না বেরিয়ে আসাটা। একেই বলা হচ্ছে অনন্যই অব্যয়। এবার এই অনন্যই অব্যয়গুলো সবগুলোই বিশেষ কোনো ভাব ব্যক্ত করেছে, সেজন্যই বলা হচ্ছে যে ভাব প্রকাশক। ধিক ধিক শতধিক তারে, ধিক ধিক শতধিক তারে। তো ধিক হচ্ছে আমরা একটা বিরক্তি প্রকাশ করছি, বিরক্তি প্রকাশ করছি, তাই না? বিরক্তি অর্থে, এই যে বিরক্তি অর্থে, ঘৃণা বা বিরক্তি অর্থে। আহারে দুধের ছেলেকে এমন করে মারে, শোক অর্থে। এই অংশটি কিন্তু আমাদের দরকার নেই। দরকার নেই মানে তাহলে ব্যবহার হয় কেন? দরকার আছে, সেটাকে একটা বাক্যকে স্বাস্থ্যবান করে তোলার জন্য দরকার আছে, কিন্তু অতি প্রয়োজনীয় নয়। এই অতি প্রয়োজনীয় নয়, সেই জন্যই অনন্যই। অনন্যই মানে মিল নেই বা যোগ নেই, কিন্তু সেটার অন্যান্য কারণের জন্য চলে আসে, ভাব প্রকাশ করতে করতে চলে আসে। না, ওই কাজ করতে পারবো না, আসল কথাটা কিন্তু এইটা, কিন্তু তার আগে আরো একটা না বসিয়ে দিলাম, অনন্যই অব্যয়। এবং না না না, পাখি তার বুকে যেন তীর মেরো না, এগুলো কিন্তু দরকার ছিল না। আসল কথাটা কিন্তু পাখি তার বুকে যেন তীর মেরো না, কিন্তু আবেগবশত আমরা প্রথমেই তিনটে না বসিয়ে দিয়েছি, অনন্যই অব্যয়। তাহলে অনন্যবী অব্যয়ের মধ্যে কি পেলাম? ভাব প্রকাশক এবং তার সম্বোধন সূচক। সম্বোধন পদ কি? আমরা কারকের অধ্যায়ে একটা অকারক বলে বিষয় করি, সম্বোধন পদ হচ্ছে নদী। সম্বোধন করছি নদীকে, তার জন্য দয়া হস্যই দিলাম, নদীকে সম্বোধন করছি, নদী তুমি কোথা হইতে আসিতেছ, নদী তুমি কোথা হইতে আসিতেছ, এটা আমি নদীকে সম্বোধন করছি, আসিতেছ, নদীকে সম্বোধন করছি বলে বানানটা হস্যই দিয়েছি। তাহলে সম্বোধন হচ্ছে, আমি না, চল আমরা যাই, ওরে ও গফরা ঘরে আছিস, গফরাকে সম্বোধন করছি, আমিনাকে সম্বোধন করছি। রাজাকে বলছি, রাজা তোর কাপড় কোথায়, রাজাকে সম্বোধন করছি রাজা বলে। তাহলে কোনো ডেজিগনেশন হতে পারে, কোনো নাম হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, যেমন বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে, বন্ধু বলে সম্বোধন করছি। তো যা অ্যাপ্রোচ করা হয় সেইগুলোকে বলা হচ্ছে সম্বোধন পদ। এই সম্বোধন পদগুলো, এই সম্বোধন অংশগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলা হচ্ছে অনন্যই অব্যয়। ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, ওগোটা দরকার ছিল কি? আসল কথাটা কি? আজ তোরা যাস নে ঘরের বাইরে। কিন্তু এই ধরনের একটা সম্বোধন চলে এলে বাক্যটাকে শুনতে ভালো লাগে এবং বাক্যে আমরা বলে ফেলি। ব্যাকরণ শেখায় না, মানুষ সেটাকে বলে, মানুষ বলে বলে ব্যাকরণ সেটাকে নিয়ে আলোচনা করছে, ব্যাকরণ তার নাম দিচ্ছে সম্বোধন সূচক। নেক্সট হচ্ছে ওগো, হয়ে গেল আমার আগমনী আলো, একইভাবে সম্বোধন সূচক অনন্যই। এ সখী হামারি দুঃখেরও নাহি ওর, এ সখী হামারি দুঃখেরও নাহি ওর, সখী আমার দুঃখের কোনো সীমা নেই, ওর মানে হচ্ছে সীমা, এ বলে সম্বোধন করছি। তো এইগুলোকে বলা হচ্ছে সম্বোধন সূচক, যে সম্বোধনগুলো বাক্যে না করলেও বাক্যটা হতে পারতো, চলতে পারতো।
কিন্তু বাক্যটাকে খুব স্বাস্থ্যবান করে তোলার জন্য মানুষের অভ্যাস থেকে, আবেগ থেকে এগুলো বেরিয়ে আসে, এই সম্বোধনগুলোকে। সেগুলো কি বলা হচ্ছে যে সম্বোধন সূচক, অর্থাৎ অনন্যইর মধ্যে সম্বোধন সূচক আছে। প্রশ্নবোধক হলো তো, এই যে তোটা দিলাম, দরকার ছিল না। আমরা যদি বলি যে হলো, তাহলেও হতে পারতো, তোটা দেওয়ার দরকার ছিল না, তাও দিয়েছি। এখান থেকে যাবে, এটা বললেই হতো, কিন্তু এখান থেকে যাবে কি, কিটা বললাম, এটা হচ্ছে অনন্যই, অর্থাৎ একটা প্রশ্নবোধক অনন্যই অব্যয়। বাক্যালঙ্কার, বাক্যকে সুন্দর করে, অলঙ্কৃত করে। এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়, বাক্যকে অলঙ্কৃত করেছে। নেক্সট হচ্ছে কি যে করি, কি যে করি, যে বাক্যকে অলঙ্কৃত করেছে। দরজা খুলে দেখলাম পিয়নই বটে, বাক্যকে একটু অলঙ্কৃত করেছে, সুন্দর করার জন্য বটে রয়েছে, বাক্যালঙ্কার অব্যয়। তাহলে আমরা পদান্বয়ী, অনন্যয়ী, সমুচ্চয়ী, 3 ধরনের অব্যয়ের বিভাজনগুলো দেখলাম। নেক্সট হচ্ছে ধন্যাত্মক। ধন্যাত্মক মানে বিশেষ ধ্বনি ব্যঞ্জনাযুক্ত শব্দ। যে সকল শব্দগুলো আমাদের ভাষাতে আমাদেরকে বিশেষ কোনো অনুভূতি নিয়ে এসে দেয়। যদি শুনি যে বাইরে একবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তা আমি এখানে শুনি বুঝতে পারবো বৃষ্টির নেচারটা কেমন, বৃষ্টিটা কেমন হচ্ছে, ঝমঝম, টিপ টিপ, ফিস ফিস বলতে অসুবিধা হয় না। তাহলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে একটা ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ যদি অব্যয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তখন তাকে বলছি ধন্যাত্মক অব্যয়। আচ্ছা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর একটা ধন্যাত্মক শব্দ, এবং এই টাপুর টুপুর শব্দটিকে লিঙ্গ বচন পুরুষ ভেদাভেদ করা যায় না। এটা কি বলা হচ্ছে, ধন্যাত্মক অব্যয়। হেসে খল খল, গেয়ে কল কল, এই শব্দগুলো সব ধন্যাত্মক ধ্বনি, ধন্যাত্মক শব্দ। খলখল করে হাসছে, খলখলিয়ে হাসি, তো এই খলখল শব্দটিকে কিন্তু আমরা একটা অব্যয় বলছি, ধন্যাত্মক অব্যয়। আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, ধাই ধপাধপ তবলা বাজা, এটা কেমন ধরনের বাজনা? এই বাজনাটা হচ্ছে যাকে আমরা বলছি যে উচ্চ গ্রামে খুব প্রাণ খুলে, খুব মন খুলে যে তবলা বাজছে, তাকে বলা হচ্ছে ধাই ধপাধপ তবলা বাজা। এই ধাই ধপাধপ শব্দটা হচ্ছে একটা ধন্যাত্মক শব্দ। সাঁই সাঁই শব্দ, এটা একটা ধন্যাত্মক শব্দ। এগুলো কি বলা হচ্ছে, ধন্যাত্মক অব্যয়, বিশেষ ধ্বনি ব্যঞ্জনা যুক্ত শব্দ যেগুলো অব্যয় রূপে ব্যবহৃত হচ্ছে। আমরা চলে আসছি পরবর্তীতে বিশেষ্য পদ। বিশেষ্য পদের শ্রেণীবিভাগটা এত বিস্তৃত না, খুব সংক্ষিপ্ত। চলো বিশেষ্য পদের কি কি বিভাজন রয়েছে দেখে নিই। আমরা সবাই জানি যে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে একটা আছে। বিশেষ্য মানে নাউন, সেখানে কোনো নাম বোঝাবে, এটা খুব বেশি বলার খুব একটা জায়গা নেই, কারণ তুলনামূলকভাবে আমরা বোঝাবো মূলত ভাববাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য। এই দুটো বিশেষ্য মূলত পরীক্ষায় প্রশ্ন আসবে, ভাববাচক কি, অবস্থাবাচক কি। যদিও দুটো খুব ক্রিটিক্যাল, কোনো কোনো বইয়েতে ভাববাচক আর অবস্থাবাচকের কোনো পার্থক্যই করা নাই, আবার এখনকার দিনের বইগুলোতে করা হচ্ছে। তো আমরা সবটাই একটু দেখে নিই। যে সংজ্ঞাবাচক মানে হচ্ছে বিশেষ কোনো নাম, কার নাম বোঝাচ্ছে, নদীর নাম বোঝাতে পারে, ব্যক্তির নাম বোঝাতে পারে, স্থানের নাম, পর্বতের নাম, কোনো গ্রন্থের নাম বোঝাবে, সেগুলোকে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার আসছে বস্তু। বস্তু মানে আমরা বলতে পারি যে সোনা, রূপো, চিনি, এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলোকে একটুখানি প্র্যাকটিস করবে। এই যে বিশেষ্য পদের শ্রেণীবিভাগ, এটা থেকে তোমরা কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই যে এখান থেকে যে অংশগুলো দেওয়া রয়েছে, কথাটা এটা কি ধরনের বিশেষ্য, তপন কি ধরনের বিশেষ্য, চোখ কি ধরনের বিশেষ্য, এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া রয়েছে, এবং তারপরে এগুলোকে আনসারও দেওয়া রয়েছে। এগুলোকে আনসারও আমি করে দিয়েছি, আগে প্র্যাকটিস করে নেবে, তারপরে আনসার করে দেবে, দেখে নেবে। আমি চ্যাপ্টারটা বলে দিচ্ছি, দেখো। বস্তুবাচক, বস্তুবাচক মানে কাঠ, সোনা, রূপো, পাথর, হ্যাঁ, কাঁকুড়ে মাটি, জন্মভূমি আজ কবিতায়, ঘরে ফেরার দিন কবিতায় যেটা আছে, অমিয় চক্রবর্তীর ঘর, অমিয় চক্রবর্তীর যে তোমরা ঘর পড়ছো, সেখানে আছে না কাঁকুড়ে মাটি। তাহলে কাঁকুড়ে মাটিটা কি হবে, কাঁকুড়ে হচ্ছে একটা বস্তুবাচক বিশেষ্য হবে। তাহলে বস্তুবাচক বিশেষ্যের পরে কি আসছি, জাতিবাচক। জাতিবাচক বলতে
মানুষ, আর্য, অনার্য কিংবা গরু এক একটা জাতিকে বোঝাচ্ছে, পাখি এরা হচ্ছে একটা জাতিবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। সমষ্টিবাচক নৌবহর, লাইব্রেরি, পঞ্চায়েত এগুলো সব সমষ্টিবাচক বিশেষ্য বলবে। পঞ্চায়েত, লাইব্রেরিতে অনেক কিছু সংকলন আছে। নৌবহরে কি আছে, অনেক নৌকা যেখানে দাঁড়িয়ে আছে, সমষ্টি। আচ্ছা, তারপরে কি রয়েছে, সভা, সমিতি, সমাজ, এগুলো হচ্ছে আসলে অনেকের সমষ্টি বোঝাচ্ছে বলে সমষ্টিবাচক বিশেষ্য। গুণবাচকে কি, গুণবাচক হচ্ছে দোষও বোঝাতে পারে, গুণও বোঝাতে পারে। গুণবাচক মানে কিন্তু শুধু গুণ বোঝাবে তা নয়, মানে ভালো দিক শুধু নয়, দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, এটা কি বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ক্ষমা, ক্ষমা যে তা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, তাহলে ক্ষমাও কিন্তু একটা গুণ। ঠিক একইভাবে কিন্তু দোষ যদি কিছু থাকে সেটাও কিন্তু একটা গুণ হবে। মানে গুণবাচকের মধ্যেও কিন্তু পড়বে ক্রোধ। ক্রোধ কিন্তু কোনো সদর্থক দিক নয়, ক্রোধ হচ্ছে নঙর্থক, কিন্তু ক্রোধ এটা হচ্ছে একটা গুণ, মানে গুণবাচক বিশেষ্যের মধ্যে পড়বে। এবারে আসছে অবস্থা আর ভাব, এই দুটো থেকেই আমাদের মূলত সমস্যাটা তৈরি হবে। অবস্থা মানে হচ্ছে কিছুটা অনুভূতিযোগ্য, অনুভবযোগ্য, কিছুটা স্পর্শযোগ্য, দেখার যোগ্য, ছোঁয়ার যোগ্য, দুটো মিলেই থাকবে অবস্থা। অবস্থার মধ্যে আমাদের ধরা ছোঁয়ার একটা সম্পর্ক থাকবে, আর ভাবের মধ্যে কি থাকবে, সম্পূর্ণভাবে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। ভাবের মধ্যে থাকছে সম্পূর্ণ একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, কিন্তু অবস্থার মধ্যে সামান্য ধরা ছোঁয়ার প্রসঙ্গ থাকছে। যেমন দেখো, সুখ, দুঃখ, এগুলোকে আমি বলছি কি সামান্য ধরা ছোঁয়া। সুখ হচ্ছে তার প্রভাব আমরা দেখতে পাই, বাহ্যিক একটা ছবি খুঁজে পাওয়া যাবে। সুখ মানে পার্থিব বিষয়গুলোর সমৃদ্ধি, মেটেরিয়ালিস্টিক বিষয়গুলোর সমৃদ্ধি, এগুলোকে বলা হচ্ছে সুখ। অর্থাৎ বাইরের আড়ম্বরগুলোকে দেখা যায়, অর্থ, টাকা পয়সা, জমি জমা, বিষয় সম্পত্তি, এগুলোর মধ্যে সুখ নিহিত। তাহলে অবস্থাবাচক বিশেষ্যগুলোর মধ্যে কিছুটা অ্যাবস্ট্রাক্ট, কিছুটা সলিড, আর ভাববাচক কিন্তু পুরোটাই অ্যাবস্ট্রাক্ট, পুরোটাই অনুভূতিযোগ্য। ধরো যৌবন একটা অবস্থাবাচক বিশেষ্য, বার্ধক্য একটা অবস্থাবাচক বিশেষ্য, কেননা যৌবন কিংবা বার্ধক্যের একটা ছাপ, ছবি, অবয়ব আমরা পাই, চোখে দেখার সময় অবস্থা থাকে, ইন্দ্রিয় গ্রাহ্য। অবস্থাবাচক হচ্ছে কিছুটা ইন্দ্রিয় গ্রাহ্য, কিন্তু সৌন্দর্য, মাধুর্য, স্নেহ এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়। প্রেম, ভালোবাসা, ক্রোধ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয় গ্রাহ্যের বাইরে। সৌন্দর্য কিন্তু আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, এটা হচ্ছে আমাদের ভাববাচক। আর যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য হবে সেগুলো হচ্ছে অবস্থাবাচক। তাহলে অবস্থাবাচক কিছুটা আমরা ছুঁতে পারবো, দেখতে পাবো, অনুভূতি করতে পারবো, পঞ্চ ইন্দ্রিয়ের গ্রাহ্য হবে, সেগুলো হচ্ছে অবস্থা। সেটা কিছুটা অ্যাবস্ট্রাক্ট, কিছুটা সলিড, কিন্তু ভাব হচ্ছে সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট, যা সবটাই অনুভূতিযোগ্য। নেক্সট হচ্ছে দেখো ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য কি না, চলন, গমন, শয়ন, ভোজন, খেলা, অর্থাৎ যেটা বিশেষ্য পদ তার মধ্যেও কিন্তু কোনো ক্রিয়া বোঝাচ্ছে, তাকেই বলছি আমরা ক্রিয়া বিশেষ্য। বিশেষ্য পদের এই শ্রেণীবিভাগগুলোর মধ্যে মূলত গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক, এই তিনটে দেখে গেলেই হয়, এর থেকে বাইরে থেকে খুব একটা আসতে পারে না। কিন্তু এই বস্তুবাচক থেকে কোনো উদাহরণ আমাদের টেক্সট থেকে লাইন তুলে দিতে পারে। তাহলে এর পরে দেখবে যে আমি বিশেষ্য পদের কতকগুলো অনুশীলনী দিয়ে রেখেছি,
এখানে যেগুলোকে দাগ দিয়ে রাখছি এগুলোই হচ্ছে আমাদের প্রশ্ন, যে এগুলো কি ধরনের বিশেষ্য, এগুলো কি ধরনের বিশেষ্য, হ্যাঁ, এগুলো কি ধরনের বিশেষ্য। এবং এই প্রশ্নগুলোর আনসারও কিন্তু দেওয়া রয়েছে যে পরের পৃষ্ঠাতে। তাহলে কোয়েশ্চেন গুলো হচ্ছে সন্দেহ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বাকি এগুলো সবই হচ্ছে কি ধরনের বিশেষ্য। দেখো বার্ধক্য, এই দেখো আনন্দ, এই যে সন্ধ্যা, এইগুলো সব বই থেকে তোলা হয়েছে এবং পরবর্তীতে দেখো এগুলোর আনসার দেওয়া রয়েছে। দেখো আনন্দ জিনিসটা আলটিমেট আমাদের কি হয়, অনুভূতিযোগ্য। তাহলে দেখো চলে আসি আমরা 13 নম্বর কি উত্তর পাচ্ছি, দেখো এই যে ভাববাচক, যেটা অনুভূতিযোগ্য সেটা কিন্তু ভাববাচক। আচ্ছা বার্ধক্য 14তে কি রয়েছে, আনসারটা দেখো 14তে রয়েছে অবস্থাবাচক, কেননা বার্ধক্যের একটা ছবি আমরা কাউকে দেখে বুঝতে পারি, ইন্দ্রিয় গ্রাহ্য, তাই অবস্থাবাচক। নেক্সট দেখো আমি একটু জটিল যেগুলো সেগুলোকে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, আর কি রয়েছে, সন্ধ্যা, শান্তি, দেখো 15-16 কি উত্তর পাচ্ছি, সন্ধ্যা, সন্ধ্যা কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, সন্ধ্যাবেলা, সকালবেলা। আচ্ছা শান্তি ইন্দ্রিয় গ্রাহ্য, শান্তি মানে সুখের প্যারালাল, যেটা আমরা, যদিও শান্তি বিষয়টা হয়তো অনেকটাই অনুভূতি সাপেক্ষ, কিন্তু এটা সুখের প্যারালালই ধরা হয়েছে। সুখ শান্তি এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক আড়ম্বরেতে বোঝা যাচ্ছে, যেটা সেটা কি বলা হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই যে রোগ, রোগটাকে আমরা কি করব, দেখো রোগ অবস্থা, অর্থাৎ রোগের যে কুফল সেই কুফলটা দৃষ্টিগ্রাহ্য, চোখে ধরা পড়ে, হৃদয় দিয়ে দেখা যায়, মানে অনুভব করা যায়, বা আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা কি বলছি অবস্থা। নেক্সট হচ্ছে দেখো এখানে কি রয়েছে, এই যে তৃপ্তি, তৃপ্তি জিনিসটা হচ্ছে একটা অন্তরের বিষয়। তৃপ্তি আমরা কি পাবো 18তে, যেহেতু এটা একটা অন্তরের বিষয়, এটা একটা ভাববাচক। তাহলে আমাদের দেখতে হবে যে যে বিষয়গুলো ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, পার্থিব বিষয়ে কিছুটা ছোঁয়া দেখা এর মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলোকে বলছি আমরা ভাব অবস্থাবাচক, আর যেগুলো এর বাইরে সবই অনুভূতিযোগ্য সেগুলো বলছি ভাববাচক। ঠিক আছে, এই ক্লাসে আমরা অব্যয় পদ এবং বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।